আজকে আমরা যে পোর্শনটা নিয়ে আলোচনা করব সেটা বিএসসিদের বাকি ছিল। এটা যদিও অ্যাসাইনমেন্টেরই পার্ট একটা, কিন্তু এই চ্যাপ্টারটা আলাদা করে একটা নাম দেওয়া হয়েছে এই অংশটার। সেটা হচ্ছে তোমার গেম থিওরি। গেম থিওরি বস্তুটা কি একটু বোঝাই প্রথমে। আবারও বলছি, এটা কিন্তু আগে যে টপিকগুলো করেছো তারই একটা অংশ, খালি এটা প্রবাবিলিস্টিক মেজারের উপর বেস করে হয়। স্যার আমাদের ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমটাও বাকি ছিল। হ্যাঁ, ট্রাভেলিং সেলসম্যান প্রবলেমটা গেম থিওরি করার পরে করাবো। ও প্রথমে বলি পে অফ ম্যাট্রিক্স ব্যাপারটা কি। ধরো দুটো লোক গেম খেলছে, এ আর বি, কোনো একটা গেম খেলছে। তোমাকে ধরে নিতে হবে দুটো লোকই হচ্ছে তোমার ইকুয়াল বুদ্ধিমান। যে লোকটা, এই লোকটা গেম খেলার সময় তিনটে স্ট্র্যাটেজি নিচ্ছে, 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এই 3 রকম স্ট্র্যাটেজি নিতে পারে। বি লোকটা ধরো ওই গেমটা খেলার সময় 4 রকম স্ট্র্যাটেজিতে খেলতে পারে। ধরো এ যদি 1 নাম্বার স্ট্র্যাটেজি নেয় আর বিও যদি 1 নাম্বার স্ট্র্যাটেজি নেয়, তাহলে এর গেন হচ্ছে, এর লস হচ্ছে হয়তো 5 টাকা। ধরো এও 1 নাম্বার স্ট্র্যাটেজি নিচ্ছে তার সাথে খেলাটা খেলার সময়, আর বিও 1 নাম্বার স্ট্র্যাটেজি নিচ্ছে, তার দরুন এর লস হলো তোমার সাপোজ 5 টাকা। তাহলে বি এর গেন হলো তার মানে 5 টাকা। মনে রাখবে পে অফ ম্যাট্রিক্সটা এদিকে যে থাকে তার গেনের রেসপেক্টে হয়। তার মানে এইটা হয়ে যাবে কিন্তু -5। এইখানে যে লোকটা থাকে তার গেনের রেসপেক্টে হয়, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে তোমার -5। ধরো স্যার আরেকবার বলুন একটুখানি। মানে ধরো 1 নাম্বার স্ট্র্যাটেজি নিয়েছে গেম খেলার সময়, তার বিও 1 নাম্বার স্ট্র্যাটেজি নিয়েছে। তার দরুন দেখা গেল হয়তো 5 টাকা হেরে গেল, আর বি হয়তো তাহলে 5 টাকা জিতলো। পে অফ ম্যাট্রিক্সটা হচ্ছে এদিকে যে থাকে তার গেনের রেসপেক্টে হয়। তার মানে লজিকটা এরকম গেল, এইখানটাতে -5 এলো কারণ হেরে যাচ্ছে, ঠিক আছে। এদিকে যে থাকে তার রেসপেক্টে হয়। ধরো এ 1 নাম্বার স্ট্র্যাটেজি নিয়েছে, বি 2 নাম্বার নিয়েছে, এ 1, বি 2। তার দরুন হয়তো এর লস হয়েছে, এ গেন করেছে হয়তো 5 টাকা, 3 টাকা সাপোজ। তাহলে এখানে তার মানে 3 আসবে। এই করে করে সাপোজ এটা ধরো 1, এটা ধরো 20, এটা 5, সাপোজ এগুলো তোমার দেয়া থাকবে। স্যার বলছি লস আর গেইনটা বুঝবো কি করে স্যার? বোঝার দরকার নেই, ওটা দেয়া থাকবে। আচ্ছা স্যার এখানে আইটা কি এ ড্যাশ আই? এটা চাই না, 1 নাম্বার স্ট্র্যাটেজি নিচ্ছে
আর বি 1 নাম্বার স্ট্র্যাটেজি নিচ্ছে। তার ধরুন এ এর হয়তো লস হয়েছে 5 টাকা, বি এর হয়তো গেন হয়েছে 5 টাকা। ও, আচ্ছা তাহলে এই যে ম্যাট্রিক্সটা তোমার তৈরি হলো, এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো পে অফ ম্যাট্রিক্স। এখন এই ম্যাট্রিক্সটা তৈরি করা এই অঙ্কের উদ্দেশ্য না, এই ম্যাট্রিক্সটা দেয়া থাকবে। আমার এখানে উদ্দেশ্য হচ্ছে এই গেমটার ভ্যালু বলতে হচ্ছে আমরা কি বুঝি, ভ্যালু অফ দ্য গেম। ভ্যালু অফ দ্য গেম কথাটার মানে হচ্ছে এ আর বি এদের দুজনকে ইকুয়াল ইন্টেলিজেন্ট যদি ধরা যায়, এদের দুজনকে যদি ইকুয়ালি ইন্টেলিজেন্ট ধরা যায়, তাহলে এদের দুজনকে যদি ইকুয়াল ইন্টেলিজেন্ট ধরো, তাহলে এর যে গেনটা হবে বা বি এর যে লসটা হবে, সেইটাকেই আমরা বলবো ভ্যালু অফ দ্য গেম। মানে খেলাটা খেলার জন্য এ আর বিকে ইকুয়াল ইন্টেলিজেন্ট ধরে নিয়ে যদি খেলাটা খেলা যায়, অল ওভার খেলাটাতে যে এ এর গেন হবে বা বি এর যে লস হবে, সেইটাকে হচ্ছে আমরা বলবো ভ্যালু অফ দ্য গেম। এখন তুমি বলতে পারো সেটা কিভাবে আমরা বার করব, ভ্যালু অফ দ্য গেমটা কীভাবে বার, ইকুয়াল ইন্টেলিজেন্ট ব্যাপারটা কীভাবে ধরে নিয়ে আমরা বার করব। কীভাবে বার করবো দেখো, তুমি যদি রো ওয়াইজ ফলো করো, স্যার কি লিখেছিলেন যে এ গেইন অর এ গেন অর ভি এর লস, বি এর লস, এ গেন অর বি এর লস, সেইটাকে হচ্ছে আমরা বলবো ভ্যালু অফ দ্য গেম। এখন কিভাবে বার করব দেখো, পে অফ ম্যাট্রিক্সটা আর একবার লিখি, যে পে অফ ম্যাট্রিক্সটা আমি নিয়েছি, আমি যেহেতু দুজনকেই ইকুয়াল ইন্টেলিজেন্ট ভাবছি, তাহলে আমি কি করব, সবচেয়ে খারাপ পরিস্থিতিটার কথা ভাববো। খারাপ পরিস্থিতিটা মানে কি, একে আমি হারানোর চেষ্টা করব, কারণ আমার উদ্দেশ্য তো একে জেতানো। সবচেয়ে খারাপ পরিস্থিতিটা কি হবে, পি অফ ম্যাট্রিক্সটা যেহেতু এর রেসপেক্টে, আমি কি করব, সবচেয়ে খারাপ পরিস্থিতি মানে একে হারানোর চেষ্টা করব, বিকে জেতানোর চেষ্টা করব। তার দরুনও এ যদি জেতে, মানে এর যে গেনটা হবে সেটাই ভ্যালু অফ দ্য গেম। তার দরুনও এ যদি তার দরুন এ যেটা জিতবে বা বি যেটা হারবে, সেটা হবে হচ্ছে তোমার ভ্যালু অফ দ্য গেম। আবার বলছি, আমি কি করব, একে হারানোর চেষ্টা করব, সবচেয়ে খারাপ পরিস্থিতিটার কথা ভাববো, আর বিকে জেতানোর চেষ্টা করব। তার দরুন যেখানে গিয়ে যে কোনো পরিস্থিতিতে, মানে এ হারুক বা বি জিতুক, যে কোনো পরিস্থিতিতে গিয়ে এ যে টাকাটা পাবে সেইটা হচ্ছে ওর ভ্যালু অফ দ্য গেম। কীভাবে করবো দেখো, যেহেতু আমি একে হারানোর চেষ্টা করছি, আমি করব রো বরাবর, দেখো রোগুলো কিন্তু সব এ এর স্ট্র্যাটেজি, দেখো রোগুলো সব এ এর স্ট্র্যাটেজি, রো বরাবর আমি মিনিমামটাকে বার করব প্রত্যেকটা রোতে। সাপোজ ধরো ফার্স্ট রোতে মিনিমাম হচ্ছে -5, রাউন্ড দিয়ে ডিনোট করছি মিনিমামগুলোকে। ফার্স্ট রোতে মিনিমাম দেখো -5। সেকেন্ড রোতে মিনিমাম দুটো আছে 5, তাহলে এটাও মার্কিং করলাম, এটাও মার্কিং করলাম। থার্ড রোতে মিনিমাম দেখো আছে হচ্ছে তোমার -4, থার্ড রোতে মিনিমাম আছে হচ্ছে তোমার
-4, আচ্ছা ভ্যালু অফ দ্য গেম, এটা একটু ভুল লেখা হয়েছিল, এটা -5 ছিল, এইটা -5। তাহলে থার্ড রোতে মিনিমামটা হচ্ছে -5। তাহলে আমরা কি করলাম, রো বরাবর মিনিমামগুলোকে কনসিডার করেছি, মানে ভাবো এ কে আমি হারানোর চেষ্টা করছি, ওয়ান টু লুজ এ, আর বি কে আমি জেতানোর চেষ্টা করব। তাহলে আমি করব কি, কলম বরাবর ম্যাক্সিমামগুলো দেখার চেষ্টা করব, কলম বরাবর ম্যাক্সিমামগুলো দেখার চেষ্টা করব। তাহলে কলম বরাবর যদি আমি ম্যাক্সিমামগুলোকে দেখতে চাই, তাহলে ফার্স্ট কলমে ম্যাক্সিমাম কে আছে, এ আছে। সেকেন্ড কলমে ম্যাক্সিমাম কে আছে, এ আছে। থার্ড কলমে ম্যাক্সিমাম কে আছে, এ আছে। আর ফোর্থ কলমে ম্যাক্সিমাম কে আছে, এ আছে। উল্টো পাল্টা লিখে গেছি গো, যাকগে, আগেরটার সাথে একটা জায়গাতে তফাৎ করে ফেলেছি, দেখো এখানে 4 লিখেছিলাম, এইখানে 10 লিখে ফেলেছি, যাই হোক সেটা কোনো ব্যাপার না। এবার তুমি দেখো যে কোথায় গিয়ে এরা দুজনে সমান হয়ে গেছে। স্যার সেকেন্ড কলামে তো 5 ম্যাক্সিমাম। হ্যাঁ, কোথায় গিয়ে দেখো এরা দুজনে সমান হয়ে গেছে, মানে দুটো জিনিসই ইন্টারসেক্ট করেছে, রো মিনিমাম আর কলম ম্যাক্সিমাম দুটো জিনিস ইন্টারসেক্ট করেছে। দেখো এইখানে, এখানে, তার দরুন কত ভ্যালু দেখাচ্ছে, 5 দেখাচ্ছে, দুটোর ক্ষেত্রেই 5 দেখাচ্ছে। দুটোর ক্ষেত্রে সবসময় সেমই দেখাবে, যদি কখনো টাই হয় এরকম জানবে সেমই আসবে, অঙ্ক সেরকমই দেবে তোমাকে। যেহেতু এখানে এরা দুজনে সেম দেখাচ্ছে, তাহলে ভ্যালু অফ দ্য গেম হয়ে যাবে 5, ভ্যালু অফ দ্য গেম হয়ে যাবে 5। তাহলে খেয়াল করো, রো মিনিমাম আর কলম ম্যাক্সিমাম যেখানে গিয়ে ম্যাচ খেয়ে যাবে, রো মিনিমাম আর কলম ম্যাক্সিমাম যেখানে গিয়ে ম্যাচ খেয়ে যাবে, সেইটা কিন্তু হয়ে যাবে হচ্ছে তোমার ইন্টারসেকশনের জায়গা। ঠিক করেছি তো? আর একটা পে অফ ম্যাট্রিক্স নাও তো, আগেরটা তো ভুল ছিল, আর একটা নাও তো, ওইটাই নেব, ওটাকে ঠিক করে নেব। -5 3 1 20 ছিল, 5 5 4 6 ছিল, -4 -2, এটা নাও তো, 0 -5, এটা নাও। তাহলে রো মিনিমামগুলো খেয়াল করি, প্রথম রো মিনিমাম হচ্ছে এটা, তারপরের রো মিনিমাম হচ্ছে এটা, তারপরের রো মিনিমাম হচ্ছে এটা। এবার কলম ম্যাক্সিমামগুলোকে খেয়াল করো, প্রথম কলমে ম্যাক্সিমাম হচ্ছে এটা, দ্বিতীয় কলমে ম্যাক্সিমাম হচ্ছে এটা, তৃতীয় কলমে ম্যাক্সিমাম হচ্ছে এটা,
চতুর্থ কলমে ম্যাক্সিমাম হচ্ছে এটা। তাহলে এইখানে দেখো দুটোই ম্যাচ করেছে। তাহলে এই পে অফ ম্যাট্রিক্সটার ক্ষেত্রে ভ্যালু অফ দ্য গেম হয়ে যাবে তোমার 4, এবং সেটা আমরা কোথায় পাচ্ছি? সেটা আমরা পাচ্ছি এ এর 2 নাম্বার স্ট্র্যাটেজি আর বি এর 3 নাম্বার স্ট্র্যাটেজি নেওয়ার দরুন। এ এর 2 নাম্বার আর বি এর 3 নাম্বার স্ট্র্যাটেজি যদি একসাথে নেয় এরা দুজনে খেলা করার সময়তে, তখনই সবচেয়ে অপটিমাল পজিশনটা, মানে সবচেয়ে খারাপ পরিস্থিতিগুলোর মধ্যেও এ যেটা জিতবে সেটাই ভ্যালু অফ দ্য গেম। এখন এই যে তুমি বলতে পারো এই যে ম্যাচ করে গেল, কোনো একটা জায়গাতে ম্যাচ করেছে, রো মিনিমাম আর কলম ম্যাক্সিমাম, এই ম্যাচ করাটা তো নাও করতে পারে, তখন ভ্যালু অফ দ্য গেম কী হবে? একটা কথা বলি, যদি ম্যাচ করে তখন সেই গেমগুলোকে আমরা বলে থাকি গেম উইথ স্যাডেল পয়েন্ট। যদি ম্যাচ করে তখন সেগুলোকে আমরা বলে থাকি গেম উইথ স্যাডেল পয়েন্ট। যেমন এক্ষেত্রে এই যে গেমটা আমরা নিয়েছি এটা গেম উইথ স্যাডেল পয়েন্ট ছিল। আর এক রকমের গেম, মানে সেরকম গেমই পরীক্ষাতে দেবে তোমাকে বেশিরভাগ সময়তে, সেগুলো হচ্ছে তোমার গেম উইদাউট স্যাডেল পয়েন্ট। গেম উইদাউট স্যাডেল পয়েন্ট, তার মানে বুঝতেই পারছো সেখানে ম্যাচ করবে না। এবার আমরা দেখব তো স্যাডেল পয়েন্ট মানে কি? যেখানটা ম্যাচ করছে এইটাকে বলছো? হ্যাঁ, স্যাডেল পয়েন্ট কথাটার মানে হচ্ছে যেখানে এ যে পরিমাণ লস করে বি সমপরিমাণ গেন করে যে স্ট্র্যাটেজিটার জন্য, সেই স্ট্র্যাটেজিটাই হচ্ছে আমরা স্যাডেল পয়েন্ট। এবার আমরা যেটার মধ্যে ঢুকবো সেটা হচ্ছে তোমার গেম উইদাউট স্যাডেল পয়েন্ট। তুমি বলতে পারো উইদাউট স্যাডেল পয়েন্টে তাহলে ভ্যালু অফ দ্য গেম কী হবে? অ্যাকচুয়ালি ভ্যালু অফ দ্য গেম কথাটার মানে হচ্ছে এক্সপেকটেশন, মানে কত টাকা এক্সপেক্ট করা যায়, সবচেয়ে খারাপ পরিস্থিতিতে এ কত টাকা এক্সপেক্ট করতে পারে, বা এক্সপেকটেশন অফ এ সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য। এবার আমরা যেটা নেব সেটা নেব গেম উইদাউট স্যাডেল পয়েন্ট। এই উইদাউট স্যাডেল পয়েন্টটা কিন্তু প্রবাবিলিস্টিক মেজার দিয়ে বার করা হয়। কীরকম? তার দরুন ভ্যালু অফ দ্য গেম আমি বার করার চেষ্টা করব। ভ্যালু অফ দ্য গেম, আমি থিওরিটিক্যাল ডিডাকশনের মধ্যে ঢুকবো এখানে। ধরো এ দুখানা স্ট্র্যাটেজি নিচ্ছে R1 আর R2, আর বিও হচ্ছে দুটো স্ট্র্যাটেজি নিচ্ছে C1 আর C2। সাপোজ বি ধরো দুটো স্ট্র্যাটেজি নিচ্ছে, সাপোজ C1 আর C2। ধরো এটা ধরো A11, এটা ধরো A12, এটা A21, A22। এখন এ যে R1 স্ট্র্যাটেজি নিচ্ছে, সেটা তো কোনো একটা প্রবাবিলিটি নিয়ে নেবে। মানে দেখো প্রবাবিলিটি অফ, ধরলাম এ R1 স্ট্র্যাটেজি নিল, সেটা আমি ধরলাম সাপোজ ধরো x1, আর প্রবাবিলিটি অফ এ R2 স্ট্র্যাটেজি নিল, সেটা আমি ধরলাম ধরো x2। তাহলে গেমটা খেলার সময়তে এ কোনো একটা স্ট্র্যাটেজি তো কনফার্ম নেবে। তাহলে এখান থেকে তো আমরা বলতেই পারি x1 প্লাস x2 ইকুয়াল টু 1, টোটাল প্রবাবিলিটি 1। এবার এসো বি, ধরো
প্রবাবিলিটি অফ বি, ধরো C1 স্ট্র্যাটেজি নিল, তার প্রবাবিলিটি ধরো y1, বি C2 স্ট্র্যাটেজি নিল, তার প্রবাবিলিটি ধরো y2, তাহলে তোমার হাতে কি রইল y1 প্লাস y2 ইকুয়াল টু 1। উইথ স্যাডেল পয়েন্ট হোক বা উইদাউট স্যাডেল পয়েন্ট হোক, এক্সপেকটেশন যেটা হবে সেটাই কিন্তু ভ্যালু অফ দ্য গেম। এবার এসো, ধরো বি যদি C1 স্ট্র্যাটেজি নেয়, ধরো বি C1 স্ট্র্যাটেজি নিয়েছে, একটু ভালো করে তাকিয়ে দেখো, বি ধরো C1 স্ট্র্যাটেজি নিয়েছে, এই স্ট্র্যাটেজিটা নিয়েছে। তার দরুন এ তো দুরকম স্ট্র্যাটেজি নিতে পারে, R1ও নিতে পারে, R2ও নিতে পারে। R1 যদি তুমি নাও, এ যদি R1 নেয় তখন এত টাকা পাচ্ছে, R2 নিলে এত টাকা পাচ্ছে। তাহলে এক্সপেকটেশন অফ এ কত হবে ভাবো, এক্সপেকটেশন অফ এ তোমার হবে, এ R1 স্ট্র্যাটেজি নিচ্ছে, তার প্রবাবিলিটি কত, x1। চিন্তা করে দেখো, এক্সপেকটেশন অফ এক্স কত হতো, সামেশন অফ এক্স ইন্টু এফ এক্স হতো। তো এফ এক্সটা কি প্রবাবিলিটি, এক্সটা কি টাকাটা, তাহলে এখানে এক্সের জায়গাতে কত আসবে, A11 ইন্টু প্রবাবিলিটি, এ R1 নিচ্ছে, তার প্রবাবিলিটি কত, x1 আমরা ধরে নিয়েছিলাম, প্লাস A21 ইন্টু x2, তাহলে এক্সপেকটেশন অফ এ কত হলো, এটা হলো। এবার এসো, যদি বি যদি C2 স্ট্র্যাটেজি নেয় সাপোজ, তাহলে সেক্ষেত্রে এক্সপেকটেশন অফ এ কত হবে, এক্সপেকটেশন অফ এ তোমার হয়ে যাবে, তার মানে এ তখন R1ও নিতে পারে, R2ও নিতে পারে। এ যদি R1 নেয় তার প্রবাবিলিটি কত, x1 ইন্টু এ তখন কত পাচ্ছে, বি C2 নিলে A12 পাচ্ছে, তাহলে x1 ইন্টু A12 প্লাস x2 ইন্টু A22। এবার এসো, কোনো একটা গেম যদি ম্যাথামেটিক্যাল গেম হয়, তার মানে তো সেই গেমটা ডিটারমিনেবল, মানে ডিটারমাইন করা যাবে। ডিটারমিনেবল কথাটার মানে হচ্ছে তার একটা ভ্যালু থাকবে সেই গেমটার। যদি ম্যাথামেটিক্যাল গেম হয় সেটা তো একটা লজিক্যালি ভ্যালু থাকবে। ডিটারমিনেবল গেম যদি হয়, যে কোনো পরিস্থিতিতে, যে কোনো সব রকম খারাপ পরিস্থিতি, সব রকম ভালো পরিস্থিতি, যাই বলো না কেন, এর এক্সপেকটেশন কিন্তু সেম হবে, এর এক্সপেকটেশন কিন্তু সেম হবে। তার মানে যে কোনো পরিস্থিতিতে কি দাঁড়াবে, এরা দুজনে কিন্তু সেম হবে। এটা শুধু এ বলে না, বি এর ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য, এরা দুজনে কিন্তু সেম হবে। এবং এই এক্সপেকটেশন হবে, এটাই কিন্তু হচ্ছে ভ্যালু অফ দ্য গেম হবে। কারণ আমরা সবসময় দেখেছি ভ্যালু অফ দ্য গেম হচ্ছে এ যেটা গেন করে। এক্সপেকটেশন অফ বি দিয়ে করলেও অসুবিধা ছিল না, সেটাও করব আমরা। তাহলে এখন আমার কাজ হচ্ছে এই ভিটাকে বার করা, ভ্যালু অফ দ্য গেম বার করা। তাহলে ভ্যালু অফ দ্য গেমকে আমরা বার করার দিকে এগোই। চিন্তা করে দেখো, এখান থেকে যদি তুমি এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে x1 ইন্টু আসছে তাহলে x1 ইকুয়াল টু এটা পেলাম। আবার আমরা জানি x1 প্লাস x2 ইকুয়াল টু 1, তাহলে x1 এর জায়গাতে বসিয়ে দাও। তাহলে এবার এখান থেকে x2কে ফাইন্ড আউট করে দাও।
এটা কিন্তু একদম মুখস্থ করবে না, একদম। তোমাকে এখানে তো A11 A12 হিসেবে অঙ্ক দেবে না, তোমাকে বুঝতে পারছো 1 2 3 4 হিসেবে দেবে। তখন তুমি প্রসিডিওরটা মনে রাখবে, এই প্রসিডিওরে তোমাকে করতে হবে। এই ফর্মুলা মুখস্থ কিন্তু কেউ করে না। তাহলে এখান থেকে x2 এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি, মানে এগুলো যদি 1 2 3 4 দেওয়া থাকতো, এই ভ্যালুগুলো বুঝতেই পারছো খুব সুন্দর সুন্দর আসতো। এইটা পেয়ে যাচ্ছি x2, তাহলে x1 ইকুয়াল টু পেয়ে যাব বসিয়ে দাও এখানে এই রিলেশনটাতে x1 এর জায়গাতে ভ্যালুটা, x2 এর জায়গাতে ভ্যালুটা, তাহলে এই করে x1 x2 আমরা পেয়ে গেছি। যে x1 x2 পেয়ে গেলাম, এবার আমরা ভ্যালু অফ দ্য গেম বার করব। ভ্যালু অফ দ্য গেম তোমার হতো যে কোনো একটাতে, এটা বা এটা দুটো তো সেমই, যে কোনো একটাতে x1 x2 এর জায়গাতে ভ্যালু বসিয়ে দাও। তার মানে বুঝতেই পারছো জিনিসটা এরকম হয়ে যাচ্ছে। তার মানে ভ্যালু অফ দ্য গেম তুমি কত পেয়ে গেছো বুঝতেই পারছো। এটা অনেক জায়গাতে মুখস্থ করে করানো হয়, কিন্তু কখনো করবে না, পুরো প্রসিডিওরটাকে কন্ডাক্ট করবে। এইটা হচ্ছে তোমার ভ্যালু অফ দ্য গেম। আচ্ছা, একটা কথা বলে থাকি, এখানে তো ভ্যালু অফ দ্য গেম বার করতে হবে তোমাকে এই অঙ্কগুলোর ক্ষেত্রে। একটা কথা বলে থাকি যে তুমি এটা এক্সপেকটেশন অফ এটা দিয়ে করেছো তো, দেখো বি এর স্ট্র্যাটেজিটাকে ফিক্স করে নিয়ে আমরা এ দিয়ে করেছি, তুমি উল্টোটাও করতে পারো, তাতেও রেজাল্ট তোমার একই আসবে। মানে এরকম তুমি করতে পারো, এ হয়তো R1 স্ট্র্যাটেজি নিল, এ হয়তো R1 স্ট্র্যাটেজি নিল, তার ধরুন এক্সপেকটেশন অফ বি, দেখো এটা হওয়া উচিত এরকম, এটা হতো A11 ইন্টু Y1 প্লাস A12 ইন্টু Y2। আবার এ যদি তোমার R2 স্ট্র্যাটেজি নেয়, তার ধরুন এক্সপেকটেশন অফ বি, সেটা তোমার হয়ে যেত A21 ইন্টু Y1 প্লাস A22 ইন্টু Y2। তাহলে ভ্যালু অফ দ্য গেম কিন্তু এরাই হতো, মানে ভি ইকুয়াল টু ন্যাচারালি আসতো এটা, এবার তুমি ইচ্ছে করলে এখান থেকে Y1 Y2ও বার করতে পারো। Y1 Y2 বার করে নিয়ে এসে এবার এখানে বসিয়ে দিলে ভ্যালু অফ দ্য গেম তোমার একই আসবে, রেজাল্ট তোমার একই আসবে। সে তুমি এ এর দিক দিয়ে করো বা বি এর দিক দিয়ে করো, তাতে তোমার কিন্তু কোনো হেরফের হবে না, দুদিক থেকেই তোমার সেম রেজাল্ট দেবে। তার জন্য এগুলো ম্যাথামেটিক্যাল গেম, মানে ডিটারমিনেবল গেম। এইবার তোমার মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে স্যার আপনি তো এখানে একটা 2x2 অর্ডারের ম্যাট্রিক্স নিয়েছেন, তার দরুন নয় আমি এরকম প্রবাবিলিস্ট দুখানা আননোন ছিল x1 x2, দুটো আননোন থাকার দরুন সুবিধা হয়ে গেছে x1 x2 বা ওদিকে y1 y2 যাই বলো না কেন। এবার এটা তো 2x2 থাকবে না, তখন আমরা কিভাবে করব?
সেই ব্যাপারটাকে আমরা বলে থাকি রুল অফ ডমিনেন্স। রুল অফ ডমিনেন্স। আমরা কি করব, রুল অফ ডমিনেন্স দিয়ে যেরকমই ম্যাট্রিক্স থাকুক না কেন ওকে 2/2 তে নিয়ে আসার চেষ্টা করব। 2/2 তে নিয়ে আসার চেষ্টা করব রুল অফ ডমিনেন্স দিয়ে। 2/2 তে নিয়ে আসার পরে তারপর এই ঘটনাটাকে আমরা ঘটাবো। ধরো আমি একটা ফ্রেশ অঙ্ক নিচ্ছি, সাপোজ এরকম আছে, প্রথমে দেখে নেবে আদৌ এটা উইথ স্যাডেল পয়েন্ট কিনা, সেটা দেখা হচ্ছে প্রথম কর্তব্য। তাহলে তুমি যদি রো মিনিমাম ফলো করো তাহলে ফার্স্ট রোতে মিনিমাম হচ্ছে এটা, সেকেন্ড রোতে মিনিমাম হচ্ছে এটা, থার্ড রোতে মিনিমাম হচ্ছে এটা। কলম ম্যাক্সিমাম ফলো করো, ফার্স্ট কলমে ম্যাক্সিমাম হচ্ছে এটা, সেকেন্ড কলমে ম্যাক্সিমাম হচ্ছে এটা, থার্ড কলমে ম্যাক্সিমাম হচ্ছে এটা। দেখো কোথাও ম্যাচ করেনি, তার মানে এই গেমটা হচ্ছে উইদাউট স্যাডেল পয়েন্ট। তাহলে উইদাউট স্যাডেল পয়েন্ট গেম হলে তাকে আমাকে সবসময়তে 2/2 অর্ডারে ট্রান্সফার করতে হবে। কিভাবে করবো দেখো, আমরা তো সবসময়তে পে অফ ম্যাট্রিক্স যেটা সাজাই সেটা সবসময়তে এ এর গেনের রেসপেক্টে। কোথায় এ এর গেন হবে আর বি এর লস হবে। এ এর গেন মানে আমরা রো বরাবর তো এ স্ট্র্যাটেজি, তাহলে আমরা রো বরাবর দেখব কোন রোটা কোন রোয়ের, মানে একটু বলি যে দুটো রোকে আমরা দেখব কোন দুটো রো, মানে এমন কোনো একটা রো পাচ্ছি কিনা। আচ্ছা একটা এক্সাম্পলস নিই তাহলে বোঝাতে সুবিধা হবে। তোর আগেরটাকে আঁকি। তুমি R2 রো টু আর রো 3 এই দুটোকে তুলনা করো। তুমি ফলো করো রো 2 এর সবকটা এলিমেন্ট আর স্মলার দেন, আচ্ছা এটা ইকুয়াল হলেও হবে, স্মলার অর ইকুয়াল, all elements of row 2 are smaller than all elements of R3। রো 2 এর সবকটা এলিমেন্ট ফলো করো, R3 এর সবকটা এলিমেন্টের থেকে ছোট, আচ্ছা এটা সমানও হতে পারে। তখন R2 আর R3 স্ট্র্যাটেজির মধ্যে, R2 আর R3 তো দুটো স্ট্র্যাটেজি, R2টাকে নেওয়ার কোনো দরকারই নেই, এ তখন R2 নেবে না। তাহলে আমি কি করব, R2টাকে হাঁটিয়ে দেবো, R2টাকে হাঁটিয়ে দেবো। হ্যাঁ যেটা বলছিলাম সমান হলেও হাঁটাতে পারবো, মানে সাপোজ যদি এরকম কিছু একটা থাকতো, ধরো 5 2 6 6 2 7 এরকম যদি থাকতো, তখন দেখো এটা এর থেকে ছোট, এটা এর সাথে সমান, এটা এর থেকে ছোট, তাহলে সেক্ষেত্রেও আমি এই রোটাকে হাঁটিয়ে দিতে পারতাম।
মানে স্মলার হবে অথবা ইকুয়াল হবে, দুটো ক্ষেত্রেই আমি সেটা ঘাটিয়ে দেবো। এটা রো বরাবর। তাহলে কলম বরাবর ভেবে দেখো, এর ঠিক উল্টো কেসটা হয় কিন্তু। মানে কোনো একটা বিগার কলম যদি তোমার থাকে, বা বিগার বা ইকুয়াল, তাহলে কলম বরাবর লজিকটা কি, তুমি কলম বরাবরও হাওয়াটা হাঁটাতে পারো। কলম বরাবর লজিকটা কি, যেটা বিগার কলম হবে এটা ইকুয়ালও হতে পারে, যেটা বিগার কলম হবে সেইটাকে হচ্ছে আমরা রিমুভ করব, সেই কলমটাকে। আর কি শিখলাম, রো বরাবর কি হবে, রো বরাবর হচ্ছে স্মলার রো যেটা হবে, স্মলার রো যেটা হবে বা ইকুয়াল, সেইটাকে আমরা রিমুভ করব। তাহলে সেই অনুযায়ী আমরা এক্ষুনি দেখলাম যে রো বরাবর যদি আমি কনসিডার করি, তাহলে R2 যেটা আছে, R2টাকে আমি আরামসে কিন্তু রিমুভ করতে পারছি। তাহলে আমার পড়ে রইল কি, R1 আর R3 পড়ে রইল। এখনো কিন্তু 2/2 ব্যাপারটা আসেনি। আর আমি কি বলেছি, কলম বরাবর, কলম বরাবর কি করব, বিগার কলম যেটা থাকবে বা ইকুয়াল কলম যেটা থাকবে সেটাকে হচ্ছে আমরা রিমুভ করব। একটু ভালো করে ফলো করো। তুমি যদি C1 আর C3কে তুলনা করো, এই কলমটা আর এই কলমটা, সেক্ষেত্রে দেখো এটার সাথে এটা সমান, এটা এর থেকে বড়, তাহলে বিগার বা ইকুয়াল কলম কে হয়ে গেল, C3টা। তাহলে C3 হয়ে গেছে তোমার বিগার কলম, এর কোথাও ইকুয়ালও আছে। তাহলে আমরা কি করব, C3টাকে রিমুভ করে দেবো। স্যার এই জায়গাটা আরেকবার বলবেন? রো বরাবর যখন তুমি দেখবে, সবসময়তে যেটা স্মলার রো থাকবে বা ইকুয়াল রো থাকবে সেটাকে রিমুভ করব। আর কলম বরাবর যখন দেখবে, তখন যে কলমটা বিগার কলম হবে সেইটাকে আমরা রিমুভ করব। তুমি C1 আর C3টার দিকে তাকাও। C1-এ দেখো 2 আছে, সিটুটা দেখবো না? দেখবে না, না তোমাকে খুঁজে বার করতে হবে। তুমি যদি C1-এর সাথে C2 দেখতে, তাহলে অসুবিধে কোথায় আছে দেখো, C1-এ 2, C2-তে 7, মেনে নিলাম বড়, কিন্তু C1-এ 6, C2-তে কিন্তু 3, ছোট হয়ে গেল কিন্তু। আচ্ছা। আবার যদি তুমি C2 C3-কে দেখতে, তোমাকে খুঁজে বার করতে হবে। সেক্ষেত্রে দেখো 7-এর C2-র ক্ষেত্রে 7, C3-তে 2, বড় আছে মেনে নিলাম, কিন্তু তার পরের কেসটা দেখো 3, ছোট হয়ে গেল কিন্তু, 3 আর 7। তাহলে তোমাকে কিন্তু এটা খুঁজে বার করতে হবে যে কোথায় বিগার কলম তুমি পাচ্ছ, কোন দুটো কলমকে স্টাডি করলে তুমি বিগার কলম পাচ্ছ। তাহলে আমরা কি দেখলাম, C3টা হচ্ছে বিগার কলম, তাহলে হচ্ছে আমরা C3টাকে রিমুভ করব। তার মানে C3 অর্থাৎ এই কলমটা তোমার কিন্তু রিমুভ হয়ে গেল। যেই রিমুভ হয়ে গেল, তাহলে তোমার পড়ে রইল জাস্ট R1 R3 C1 C3, সরি C1 C2। এইবার দেখো 2/2-তে চলে এসছে। তাহলে এবার আমরা ভ্যালু অফ দ্য গেম বার করি। তাহলে ধরে নিই এ R1 স্ট্র্যাটেজি নিচ্ছে, তার প্রবাবিলিটি সাপোজ ধরো x1, আর এ R3 স্ট্র্যাটেজি নিচ্ছে, তার প্রবাবিলিটি সাপোজ x2। বি দিয়ে আমি ভাবছি না, যে কোনো একটা দিয়ে ভাবলেই তো আমরা বার করতে পারি। তাহলে এইভাবে পাবো, এদিকটা এ আছে, এদিকটা বি আছে। বি যদি C1 স্ট্র্যাটেজি নেয়, সেক্ষেত্রে এক্সপেকটেশন অফ এ কত হবে ভাবো। এ R1 R3 দুটো স্ট্র্যাটেজি নিতে পারে,
তার মানে তোমার কত হয়ে যাবে, এক্সপেকটেশন অফ এ 2 ইন্টু x1 হবে প্লাস 6 ইন্টু x2 হবে। আবার বি যদি C2 স্ট্র্যাটেজি নেয় তাহলে এক্সপেকটেশন অফ এ কত হবে, 7 ইন্টু x1 হবে প্লাস 3 ইন্টু x2 হবে। আর আমার হাতে কি আছে, x1 প্লাস x2 ইকুয়াল টু 1 আমার হাতে আছে। ফর্মুলা কখনো মুখস্থ করবে না, সবসময় প্রসিডিওর মনে রাখবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে। দেখো প্রসিডিওর মনে রাখলে কিন্তু এইসব ফর্মুলা টর্মুলা লাগে না। এবার তাহলে তোমার হাতে কি রইল, যে কোনো পরিস্থিতিতে এই দুটো এক্সপেকটেশন সেম, তাহলে এদেরকে সেম করে দাও। তার মানে এখান থেকে তুমি পাচ্ছ 3x2 ইকুয়াল টু পাচ্ছ 5x1। x1 চলে এসছে 3/8, তাহলে x2টা তো ন্যাচারাল হয়ে যাবে 5/8। তাহলে ভ্যালু অফ দ্য গেম যে কোনো একটাতে, এটা বা এটা, x1 x2 এর ভ্যালু বসাও। তার মানে 4.5 হয়ে যাচ্ছে তোমার ভ্যালু অফ দ্য গেম। এবার তোমার মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে তোমার ভ্যালু অফ দ্য গেম, এক মিনিট, হ্যালো স্যার আমি শুভেন্দু বলছি স্যার। বলো শুভেন্দু, কি খবর তোমার? স্যার আমি এমনি ঠিকঠাকই আছি স্যার। বলছি স্যার আমি আজকে মানে নর্মালি আমি ফেসবুক দেখি না, কিন্তু আজকে স্যার আমি দেখলাম স্যার কল্যাণবাবু আর নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছো? খুব খারাপ কেস। বাবাকে রাখা গেল না। আমাদেরও সকলেরই হয়েছিল, বুঝেছো তো? মানে করোনার জন্য এটা হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোভিড, বুঝেছো তো? আপনার মেয়ে ঠিকঠাক আছে তো এখন? হ্যাঁ হ্যাঁ, মেয়ে ঠিক আছে। এমনি বাদবাকি সবাই ঠিক আছে, কিন্তু বাবাকেই রাখতে পারলাম না, বুঝেছো তো? এমনি তুমি সাবধানে আছো তো? আমি ঠিকঠাকই আছি, আমি বাড়ি থেকে বেরোই না স্যার। 7 মাস পর বন্দি স্যার। এটা একটা শখের মতো লাগলো। আমি অবাক লাগলো স্যার, আমি ফেসবুক জেনারেলি খুলি না, আমার অ্যাকাউন্ট আমি ডিঅ্যাক্টিভেট করে রেখেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমাকে তো আমি ফেসবুকে দেখতেও পাই না। তুমি আজকে দেখলে নাকি? হ্যাঁ স্যার, আমি আজ সকালবেলা দেখছিলাম। আমি ফার্স্টে বুঝতে পারছিলাম না কি ব্যাপারটা কি হয়েছে। যাকে আর তুমি এখন যাই হোক সাবধানে থাকো, বাড়ির লোকেরাও সবাইকে সাবধানে রাখো। হ্যাঁ, আর এখন তো তোমার তো তুমি তো কানপুরে তো জয়েন করেছিলে, তাই তো? না স্যার, আপনি আমাকে বললেন বোম্বেতে জয়েন করতে। বম্বেতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বম্বেতে। তোমার কি সাবজেক্টটা যেন তুমি চুজ করেছিলে? স্যার সলিড স্টেট ডিভাইস। সলিড স্টেট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বম্বেতে তুমি তো সলিড স্টেটে জয়েন তোমার ওখানে ক্লাস আরম্ভ হয়ে গেছে? হ্যাঁ স্যার, সেই 10 আগস্ট থেকেই শুরু হয়ে গেছে ক্লাস। আর আচ্ছা ক্লাস এখন চলছেই। আচ্ছা, অনলাইনেই তো ক্লাস হচ্ছে, ন্যাচারালি বাড়ি থেকেই করছো, অসুবিধা কিছু হচ্ছে না? হুম, সবই আর কি
করছে অনলাইনে, সম্ভবত পরের সেমিস্টারে ডেকে নেবে। পরের সেমিস্টারে দেখে নেবে। যাই হোক, ভালো থাকো, ভালো করে পড়াশুনো হ্যাঁ, করো। হ্যাঁ, পরিস্থিতি স্যার, স্বাভাবিক আপনি হলে। সুস্থ থাকুন, স্যার। একদম 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 একদম। তুমিও ভালো থাকো। হ্যাঁ, তোমার তো অ্যালার্জির আবার একটা গন্ডগোল আছে। হ্যাঁ, যদিও হ্যাঁ, এটাতে আমি অ্যালার্জির সাথে কোনো সম্পর্ক নেই এই সমস্ত ইয়েতে। তুমি সাবধানে থাকো, কারণ এই টাইমটাতে, মানে করোনার কথা বলছি না, এই টাইমটাতে তো তোমার একটু অসুবিধা হয়, মানে আমারও হয়। হ্যাঁ স্যার, এটা একটা সমস্যা বলেছি। অ্যালার্জিটা বেড়ে যায়, আর এবারে তো শুনছি ঠান্ডাটা আরও বেশি পড়বে, বুঝেছো। গন্ডগোল হবে এবারে, একটু সাবধানে থাকো। হ্যাঁ, হ্যাঁ স্যার, আপনি ওকে, সুস্থ থাকবেন, স্যার। একদম 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 ভালো থাকো। ওকে। হ্যাঁ। তাহলে ভ্যালু অফ দ্য গেম পেয়ে গেলাম। এইবারে তুমি একটা কথা বলতে পারো যে স্যার সবসময়তেই কি এরকম একটা রো আর একটা রো এর থেকে ছোট হবে, বা একটা কলম আর একটা কলমের থেকে বড় হবে, দিয়ে আমি রিমুভ করে দেবো আরামসে? না, সর্বক্ষেত্রে হবে না, সর্বক্ষেত্রে কিন্তু হবে না। এবার আমরা রুল অফ ডমিনেন্সের সেকেন্ড ধাপে যাব। এটা ছিল প্রথম ধাপ, রুল অফ ডমিনেন্সের। যদি এরকমভাবে হয়ে গেল তো খুবই ভালো। এবার আমরা সেকেন্ড ধাপে যাব। ধরো এরকম একটা দেওয়া হয়েছে, প্রথমত চেষ্টা করবে আগে কোনো রোকে বাদ দেওয়া যাচ্ছে কিনা। দেখো A1 আর A3 এর দিকে তাকাও। দেখো A1 আর A3টা দিকে যদি তাকানো যায়, A1 লেস দ্যান ইকুয়াল টু A3। ভালো করে তাকাও, A1 আর A3। A1 হচ্ছে কিন্তু তোমার লেস দ্যান ইকুয়াল টু A3। তাহলে প্রথমে কি হবে, A1কে আমরা রিমুভ করব। তাহলে A1 যেই রিমুভ হয়ে গেল, তখন আমার পড়ে রইল এরকম রয়েছে এখানে।
তিনি তখন দক্ষিণেশ্বর কালীবাড়িতে থাকতেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ এবং যদি সুরেশবাবুর বাড়ি নরেন্দ্র স্যার B1 কলামটাও তো বাদ দিয়ে দিতে পারি। কারণ B1টা হচ্ছে গ্রেটার দ্যান B3। B1 আর B3 এর দিকে যদি তোমার তাকানো যায় তাহলে B1টা কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু B3। তাহলে আমি আরামসে B1কে বাদ দিতে পারি। তাহলে B1কে বাদ দিয়ে দিই। নিজের হাতে মিষ্টি করে দিলেন। ওই দিন নরেন্দ্রনাথ তাকে জিজ্ঞাসা করলেন, আপনি ভগবানকে দেখেছেন? শ্রী রামকৃষ্ণদেব বললেন, হ্যাঁ দেখেছি। তোমাকে যেমন দেখছি তেমন স্পষ্টভাবে দেখেছি। যদি চাও তোমাকেও দেখাতে পারি। যারা ভগবানকে দেখে তার সম্বন্ধে কথা বলে তাদের কথা খুব জোর থাকে। তাদের কথা লোকে খুব মন দিয়ে শোনে। সেসব কথা সত্য বলে মেনে নেয়। শ্রী রামকৃষ্ণদেবের কথা দেখছিস তো লাইনগুলো? শ্রী রামকৃষ্ণদেবের কথাগুলো নরেন্দ্রকে মনে গেঁথে গেল। বুঝলেন যেরকম খুঁজছিলেন এবার ঠিক সেই রকমগুলি পেয়েছেন। ভগবানের জন্য ব্যাকুল হলে নরেন্দ্রনাথ খুব শক্ত ছেড়েছিলেন। তাহলে এরকম পেলাম। এইবার আবার দেখো কাউকে বাদ দেওয়া যায় কিনা। বেশ ভালোভাবে বুঝতে না পারলে কারোর কথা তিনি নিতেন না। সেজন্য শ্রী রামকৃষ্ণদেবকে প্রথম থেকে খুব ভক্তি করলেও তার কোনো কথাই তিনি ভালোভাবে পরীক্ষা না করে নেন না। শ্রী রামকৃষ্ণদেব এতে খুশি হতেন। শ্রী রামকৃষ্ণদেব নরেন্দ্রনাথকে খুব ভালোবাসতেন। নরেন্দ্রনাথও প্রাণ ঢেলে শ্রী রামকৃষ্ণকে ভালোবাসতেন। গুরু শিষ্যের মধ্যে ভালোবাসার সম্পর্ক থাকলে তবেই সহজে বিদ্যালাভ হয়। দেখো রো বরাবর যদি দেখা যায় সেখানেও কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কলম বরাবর যদি দেখা যায় সেখানেও কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তখন দেখবে অ্যাভারেজ করে করে দেখবে, মানে তুমি ফলো করো B2টা গ্রেটার দ্যান ইকুয়াল টু B3 প্লাস B4/2। যখন ওরকম স্ট্রেট পাবে না তখন না কোনো দুটো রো বা কোনো দুটো কলমের অ্যাভারেজ করে করে দেখবে। মানে তুমি যদি ফলো করো B2টা B3 প্লাস B4/2 এর থেকে বড় বা সমান। দেখো এখানে B3 প্লাস B4/2 হলে 2 প্লাস 4 6/2 3 4, দেখো 3-এর থেকে বড়। বাদ বাকি দুটো সেম আসছে। তাহলে যেহেতু এটা কলমের দিক তাহলে আমরা কি করব B2কে রিমুভ করব। তাহলে এই কনসেপ্টটা খেয়াল রাখো, যখন দেখবে ডিরেক্ট বড় বা ছোট খুঁজে পাচ্ছ না তখন অ্যাভারেজ করে করে বড় ছোটকে খোঁজার চেষ্টা করবে, অ্যাভারেজ করে করে। তাহলে এখানে দেখো B2টা কিন্তু গ্রেটার দ্যান ইকুয়াল টু B3 প্লাস B4/2 হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করব B2কে রিমুভ করে দেবো। তাহলে B2কে যেই রিমুভ করবো দেন আন্দার পাচ্ছি দেখো আজ রাত্রে মায়ের কাছে গিয়ে যা চাইবি মা তোকে তাই দেবে। নরেন্দ্রনাথ গভীর রাত্রে নিভৃতে গিয়ে মা কালীকে জীবন্ত দেখতে পেলেন। ওই দিন পরপর 3 বার শ্রী রামকৃষ্ণদেব তাকে মন্দিরে পাঠিয়েছিলেন। কিন্তু নরেন্দ্রনাথ একবারও মা কালীর কাছে টাকা কোনো চাইতে পারেনি। বারে বারে বলেছিলেন, কলম ওয়াইজ তো কাউকে রিমুভ করতেই পারছি না, জ্ঞান দাও, ভক্তি দাও, বিবেক দাও। রো ওয়াইজও দেখো ডাইরেক্ট করা যাচ্ছে না। সবসময় যেন কিভাবে দেখতে পাই না। কিন্তু রো ওয়াইজ একটা জিনিস তাকাও, A2টা লেস দ্যান ইকুয়াল টু A3 প্লাস A4/2 লেখা যাচ্ছে। মানে ইনফ্যাক্ট এক্ষেত্রে ইকুয়াল হয়ে গেছে পুরো। লেস দ্যান ইকুয়াল হলেই হতে হবে, মানে লেস দ্যান ইকুয়াল, লেস দ্যানও হতে পারে ইকুয়ালও হতে পারে, দুটো মেশানোও থাকতে পারে। তাহলে দেখো A2টা লেস দ্যান ইকুয়াল টু A3 প্লাস A4/2 হয়ে গেছে। তাহলে আমরা কি করব A2কে রিমুভ করব। তাহলে এটা গেল রুল অফ ডমিনেন্সের লাস্ট পার্ট, যে তোমার যদি ওরকম ডাইরেক্ট বাদ না দেওয়া যায় তখন অ্যাভারেজ করে করে দেখবে বাদ দেওয়া যাচ্ছে কিনা।
তাহলে বুঝতেই পারছো এটুকে যেই মুহূর্তে আমরা রিমুভ করে দেবো তাহলে কিন্তু আমরা 2/2 পেয়ে যাব। 1886 খ্রিস্টাব্দের 16ই আগস্ট শ্রী রামকৃষ্ণদেব দেহত্যাগ করলেন। শ্রী রামকৃষ্ণের কাছে স্কুল কলেজের কয়েকটি ছেলে ভগবান রামের জন্য আসতেন। শ্রী রামকৃষ্ণের অসুখের সময় ওইসব ছেলে কাশীপুরে থেকে বাদ বাকিটা তো ভ্যালু অফ দ্য গেম বার করা কোনো অসুবিধা নাই। এর প্রবাবিলিটি এর x2 ধরলে তাহলে হয়ে যাবে 4x1 প্লাস 0x2 ইকুয়াল টু হয়ে যাবে 0x1 প্লাস 8x2 ইকুয়াল টু ভ্যালু অফ দ্য গেম। তার মানে হয়ে যাবে x1 ইকুয়াল টু 2x2, তাহলে x1 প্লাস x2 ইকুয়াল টু 1। x1 যদি 2x2 হয় তাহলে x2 হয়ে যাচ্ছে তোমার 1/3, তাহলে x1 হয়ে গেছে 2/3, তাহলে v ইকুয়াল টু হয়ে গেল 4 ইন্টু 2/3, দ্যাট ইজ 8/3। তাহলে এটা গেল হচ্ছে তোমার রুল অফ ডমিনেন্সের লাস্ট পার্ট। যদি তোমার ডাইরেক্ট রো বা কলমকে রিমুভ করা না যায় তখন আমরা বুঝতেই পারছো কিভাবে এগোবো। এইবার আমরা দেখব গ্রাফিক্যালি কিভাবে আমরা রুল অফ ডমিনেন্সটাকে অ্যাভয়েড করে করতে পারবো। গ্রাফিক্যাল সলিউশন, গ্রাফিক্যাল মেথড অফ সলিউশন। মনে রাখতে হবে গ্রাফিক্যাল মেথড কিন্তু প্রযোজ্য তখনই যদি দুটো রো থাকে বা দুটো কলম থাকে। মানে তোমাকে কি করতে হবে, গ্রাফিক্যালি যদি তোমাকে করতে বলে তোমাকে কিন্তু রুল অফ ডমিনেন্স দিয়ে দুটো রোতে কনভার্ট করতে হবে অথবা দুটো কলমে আগে কনভার্ট করতে হবে, তারপর তুমি কিন্তু গ্রাফিক্যাল মেথডে করতে পারবে। তাহলে এবার আমরা দেখবো গ্রাফিক্যাল মেথডটা কীরকম। বা বৃষ্টি অভিনয় মানে কোনো কিছুকে নকল করে দেখানো। অগুত্তম তার মানে ক্ষমতার বাইরে বা নিরূপায়। ঘন মানে গাঢ়। মানে রং দিয়ে সেজে, কালি দিয়ে সেজে রং মেখে হাসাবার জন্য ধরো এরকম আছে, অভিনয় করে। আবারও বলছি দুটো রো বা দুটো কলম থাকলে তখনই কিন্তু করতে পারবো। রং মেখে হাসানোর জন্য অভিনয় করে বা ভাব। এমন লোক অভিনয় করে, এমন লোক অথবা ভাব। হয়তো দেখা গেল তো এটা লেখা নেই, শুধু ভাব লেখা রয়েছে, কারণ ভাবটা রাখি অথবা ভাব। আচ্ছা, ঘন বিপরীত। ঘনর বিপরীত হচ্ছে গাঢ়। পাতলা। ঘন বিপরীত। ও বিপরীত পাতলা। রাজা বিপরীত। রানী। রাজা প্রজা। রাজা বিপরীত রানী হয়, রাজা প্রজা হয় না। না, রাজার বিপরীত প্রজাই হয়। প্রজা হবে। রাজা প্রজা। তাহলে এইবার যেখানে আমরা গ্রাফিক্যালি এগোবো। কিভাবে করব, এপার বা ওপার, এপারে ওপারে। এরকম দুটো প্যারালাল লাইন টানো আর এরকম একটা হরাইজন্টাল লাইন টানো। ব্যবসা। এইটা 0, এটাও 0। বাণিজ্য বা ওপর দিকে ওঠো 1 2 3 4, -1 -2 -3 -4। আবার এখানেও তাই 1 2 3 4 -1 -2, মানে ভাগ করে নাও। আচ্ছা, এবার প্রথমে দেখো কি আছে, এটা 1 3 আছে। 1 3 মানে এর 1-এর সাথে 1 2 3, এর 3, একে জয়েন করো। এরপরটা কি আছে দেখো, 3 0।
3 শূন্য যদি তুমি বলো তাহলে বুঝতেই পারছো 1 2 3 শস্য মানে ধান ফসল ফসল তার মানে হয়ে যাচ্ছে 1 2 3 3 সাথে 0। তাহলে 3 শূন্যর কাজ হয়ে গেল। এবার এসো 0 1 ক্ষমতার বাইরে 0 1 0 1 মানে বুঝতেই পারছো এরকম হয়ে যাচ্ছে 0 1। আর এসো 2 -1 নেতা 2 -1 মানে হয়ে যাচ্ছে বা দলপতি 2 -1 সস্তা সস্তা দামি এরকম। দামি এইবার দেখো কম দাম বা সুলভ এগুলোর পিকগুলো কোথায় কোথায় হচ্ছে, মানে পিকগুলোকে ফলো করো। বাইরে মানে আই মিন পিকগুলো কথাটার মানে হচ্ছে ধরো এই রকমভাবে যে তৈরি হয় এগুলোকে আমরা পিক বলি। এইভাবে তৈরি হওয়াটা এটা যে পিক, মানে এটা ম্যাক্সিমাইজ পজিশন। ম্যাক্সিমাইজ পজিশন কোথায় কোথায় আছে দেখো, এখানে একটা আছে, মানে যেখানে যেখানে লাইনগুলো ইন্টারসেক্ট করেছে গিয়ে এখানে আছে, মানে ভারী এখানে আছে, এখানে আছে, এখানে আছে। মানে এই 4টে জায়গাতে ম্যাক্সিমাম পজিশনটা তৈরি হয়েছে। এই ম্যাক্সিমামগুলোর মধ্যে মিনিমামটাকে ফলো করো, যেটাকে আমরা বলে থাকি ম্যাক্সিমিন। হাটকে গ্রামে ম্যাক্সিমিন ম্যাক্সিমিন দেখো এইটা, আর এখানে মানে সবচেয়ে নিচের লেয়ারে যে রয়েছে, যে ইন্টারসেকশন পয়েন্টটা সবচেয়ে নিচের লেয়ারে রয়েছে। আর দেখবো কিভাবে, এভাবে দেখবো, এভাবে দেখবো সবসময়, এভাবে এভাবে এগুলোর মধ্যে দেখবো, এইভাবে এরকম চূড়াগুলোর মধ্যে দেখবো কোন চূড়াটা সবচেয়ে নিচে আছে, সেইটাকেই হচ্ছে আমরা বলবো ম্যাক্সিমিন। এইবার ফলো করবে এই ম্যাক্সিমিনটা কিসের দরুন তৈরি হয়েছে, কোন দুটোর ইন্টারসেকশনের দরুন হয়েছে। দেখো হয়েছে একটা না তোমাকে বলছি 2 -1 জন্য একটা তৈরি হয়েছে। দেখো 2 অন্য কালার দিই, দেখো 2 2 -1 2 -1 জন্য একটা তৈরি হয়েছে। আর একটা তৈরি হয়েছে হচ্ছে তোমার 0 1 দরুন, 0 1 দরুন, 0 1 দরুন। তাহলে সেটা তোমার কত এসছে 2 -1 0 1, সেইটা আসছে তোমার এই দুটো জায়গাতে। দেখো এই জায়গাটা আর এই জায়গাটাতে, মানে জিনিসটা এরকম হয়ে গেছে। তার মানে আলটিমেট 0 2 1 -1 এরকম হয়ে গেছে। তাহলে এখানে এসছে A1 A11 আর ওই দুটো ছিল B3 B4 B3 B3 B4। তাহলে এইটা হয়ে গেছে হচ্ছে তোমার 2x2 ফরমেশন। বাদ বাকিটা তো আগের মতো করে করতে হবে, ভ্যালু অফ দ্য গেম বার করা। তাহলে ভাবো আর এক রকম কেস কিন্তু তোমার হতে পারে যেখানে তোমার দুটো কলম আসবে, দুটো কলমের কেসটা কিন্তু আলাদা। হ্যালো হ্যালো স্যার, আমি অনির্বাণ বলছিলাম। হ্যাঁ বলো। স্যার বলছি যে আমাদের না মানে কালকে মানে আপনি তো 9:30 থেকে ওই সিএসআইটির ব্যাচটা শুরু করবেন ম্যাকআউটের, তাই না? হ্যাঁ স্যার বলছি যে মানে এই ক্লাসটা কি মানে 1 ঘন্টার বেশি হবে? মানে আমি একটা জিজ্ঞেস করার ছিল স্যার। ঘন্টা দেড়েক। আচ্ছা স্যার, আসলে আমাদের এই 10:30 থেকে 12:45 অবধি আমাদের কলেজে স্টুডেন্ট ইন্ডাকশন প্রোগ্রাম হচ্ছে, মানে হবে আর কি। ঠিক আছে, তুমি 10:30টার সময়তে বেরিয়ে যাও, ঠিক আছে, আচ্ছা, কালকের আচ্ছা, জন্য ঠিক আছে। কোনো অসুবিধা আর নেই। স্যার বাকিটুকু আমি আপনি ইউটিউবে দিয়ে দেবেন তো? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো, পুরোটাই দিয়ে দেবো। তাহলে আমি আমার কোনো অসুবিধা হবে না, মানে ঠিক আছে, করলে। ওকে ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ। ঠিক আছে। হুম। এমনি তুমি ভালো আছো তো? তোমার জ্বর হয়েছিল? হ্যাঁ স্যার, এখন ঠিক আছে, এখন শরীর ঠিক হয়ে গেছে। বাড়ির আসলে লোকজন স্যার, ঠিক আছে তো? হ্যাঁ বাড়ির লোকজন ঠিক আছে তো? হ্যাঁ, বাড়ির সবাই ঠিক আছে। মায়েরও হয়েছিল আসলে, তবে সব ঠিক হয়ে গেছে। এমনি স্যার এটা প্রতি বছরই হয় আমার এই জ্বরটা, এই টাইমটা। হয়, কিন্তু সবারই কি মার আর তোমার কি একসাথেই হয় প্রতি বছর?
হ্যাঁ, মায়েরও হয়। মায়ের ঠিক কালী পুজোর আগে হয়, আমার ঠিক দুর্গা পুজোর পরেই হয়। এই রে। তো একাদশী যায় তারপরেই হয়। যাই হোক, হ্যাঁ, যাই হোক প্রতি বছর যাই হয়। হোক না কেন ঠিক হয়ে গেছে, এটাই বড় কথা। ঠিক হ্যাঁ আছে। স্যার, একদম ঠিক হয়েছে। টেস্ট করতে হয়নি, আমি প্যারাসিটামল খেয়েছি আর এই রসুন তেল হয়, ওটাই রসুন তেল মেখে স্নান করেছি, ব্যাস ওটাই ঠিক হয়ে গেছে। ঠিক আছে, এগুলোই ঠিক ঠিক আছে, হয়ে গেছে। ঠিক আছে, ঠিক আছে, হ্যাঁ চলো। রাখছি। হ্যাঁ, হ্যাঁ। আবার শোনাবো। ওই পরেরটাই বলছি। বাঁশ গাছে বাঁধ, যত ঝাঁকা দেয় ডাল তত ভাঙে। ওকে দেখে পাখি ভয়, কাছে আসে সে। বাঁশ গাছ থেকে লাফিয়ে মাদুর গেছে চাপা গাছে। তুই জানিস কখন ঝাঁপ দিয়ে নিচে পড়ে? এইবার মাদুর ভোঁদা কুকুর ওকে দেখে ডাকছে। হানু ওকে ঢিল ছুঁড়ে তাড়া করেছে। ঢিল মানে ঢিল ওই যে ছোট ইটের টুকরো। আবারও বলছি, ম্যাক্সিমাইজ যখনগুলো দেখবে না, তখন নিচ থেকে দেখা শুরু করবে, নিচ থেকে চূড়োগুলো, মানে এইভাবে এইভাবে একটা চূড়ো হয়েছে, তারপর এইভাবে এইভাবে আর একটা চূড়ো হয়েছিল, মানে নিচ থেকে ওপরে ওঠার দিকে তাকিয়ে চূড়োগুলোকে ফিক্স করবে। ঠিক আছে, সবসময়তে নিচ থেকে এরকম নিচ থেকে ওপর ওঠার দিক থেকে দেখে দেখে চূড়াগুলোকে ফিক্স করবে। যেটা সঠিক বানানটা লেখো। এবার এসো, যদি দুটো কলম থাকে তখন আমরা কি করব? চারটে অপশন দিল, যেটা সঠিক বানান সেটাতে টিক দিল। কবিতাটা বলতো। কতদিন ভাবে সাত, কতদিন ভাবে ফুল উড়ে যাব কবে, যেটা খুশি সেটা যাবো, ভারী মজা হবে। তাই ফুল একদিন মেলি দিল না, প্রজাপতি হলো সে তারিখে করিবে। সে নেই, প্রজাপতি হলো তারিখে করিবে। প্রজাপতি হলো তারিখে করিবে, মানে রোজ রোজ ঘরে বসে প্রদীপে ভালো, উড়িতে পেতাম যদি হতো বড় ভালো। রোজ রোজ ঘরে বসে ভাবিতে 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 শেষে কবে পেল পাখা। প্রজাপতি জোনাকি হলো সে ঘরে যায় না। তা লেটারও আগের মতো যেমন ডিস্ট্রিবিউশন করেছিলে সেইভাবে ডিস্ট্রিবিউশন করো, রোজ রোজ ভাবে বসে লাইন টানো। রোজ রোজ ঘরে বসে প্রদীপে আলো, উড়িতে পেতাম যদি হতো বড় ভালো। ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা, জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা। রোজ রোজ পুকুরের জল ভাবে চুপ করে থাকি, হায় হায় কি মজায় উড়ে যায় পাখি। রোজ তাই বুঝি তাই একদিন বুঝি ধোয়া ডানা মেলে আকাশে মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে। আমি আমি ভাবি ঘোড়া হয়ে মাঠ হব পার, কবু ভাবি মাছ হয়ে কাটিব সাঁতার, কবু ভাবি পাখি হয়ে উড়িব গগনে। এগুলো পুরো স্কেল দিয়ে করতে হবে, কিন্তু নইলে কিন্তু ভুলভাল হয়ে যাবে। কতদিন প্রথমটা দেখো, রো ওয়াইজ দেখো, 0 -2, 0 -2 মানে বুঝতেই পারছো এরকম আসছে। তারপর আছে 7 -1, রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো, উড়িতে পেতাম যদি হতো বড় ভালো। -1 4, শেষে কবে পেল পাখা, প্রজাপতি হলো সে তারিখে জোনাকি হলো ঘরে যায় না -2 6, রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো, উড়িতে পেতাম যদি হতো বড় ভালো। রোজ রোজ ভাবে বসে প্রদীপের আলো, উড়িতে পেতাম যদি হতো বড় ভালো। ভাবিতে ভাবিতে শেষে কবে পেল পাখা, জোনাকি হলো ঘরে যায় জোনাকি হলো সে ঘরে যায় না তো রাখা। পুকুরের জল ভাবে চুপ করে থাকি, হায় হায় 5 -3, উড়ে যায় পাখি। তাই একদিন বুঝি ধোয়া ডানা মেলে আকাশে, মেঘ হয়ে আকাশেতে গেল অবহেলে। আমি এরকম। ভাবি ঘোড়া হয়ে এইটার ক্ষেত্রে যখন দুটো কলম থাকবে তখন তুমি দেখবে ওপর দিক থেকে দেখা শুরু করবে, এরকম চূড়া হবে, এরকম চূড়া হবে। কখনো
মানে এগুলো কি মিনিমাম পজিশানগুলো ওপর দিক থেকে, মানে একদম সবচেয়ে ওপরের তো এইটা সবচেয়ে ওপরে থাকে। এবার ওপর দিক থেকে তুমি যদি দেখো তাহলে এইরকম করে একটা চূড়া দেখো পাচ্ছি এখানে, একটা চূড়া পাচ্ছি এখানে, একটা চূড়া পাচ্ছি এখানে, এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি, এখানে পাচ্ছি, এরকম অনেকগুলো জায়গাতে পাচ্ছি। এক্ষেত্রে মানে এখানে মিনিমাম পজিশানগুলোর মধ্যে ম্যাক্সিমাম মানে সবার ওপরে যেটা আছে এটাকে আমরা বলবো মিনিম্যাক্স। মিনিম্যাক্স বলবো, মিনিমামগুলোর মধ্যে ম্যাক্সিমাম কোথায় এসছে, এই জায়গাটাতে এসছে। দেখো এইটা দেখো মিনিম্যাক্স। তাহলে চূড়াগুলো দেখবো এভাবে, এভাবে দেখবো, ওপর থেকে দেখা শুরু করব। ওটার ক্ষেত্রে নিচ থেকে ওপরের দিকে তাকাবো, নিচ থেকে ওপরের দিকে তাকিয়ে দেখবো যে কোথায় এরকম হয়েছে, আগেরটার ক্ষেত্রে কোথায় এরকম হয়েছে। আর এটার ক্ষেত্রে উপর থেকে দেখা শুরু করবো, উপর থেকে এভাবে দেখা শুরু করব, দেখবো যে কোথায় গিয়ে সবার হাইতে আছে যেটা, সেটাই হচ্ছে মিনিম্যাক্স। এবার এটার জন্য তোমার কি আসছে দেখো, এটার জন্য তোমার চলে এসছে 7 - 1 একটা এসছে, আর একটা এসছে -1 6। তার মানে এটা তোমার চলে এসছে, স্যার -2 6। হ্যাঁ -2 6 এসছে ওটা। তার মানে এটা তোমার চলে এসছে 7 - 1, এটা এসছে -2 6। এটা স্ট্র্যাটেজি ছিল হচ্ছে তোমার, এটা A2 ছিল, -2টা কত A4 ছিল, এখানে হচ্ছে এটা B1 ছিল, এটা B2 ছিল। তাহলে এই হয়ে গেল হচ্ছে তোমার, এরপরে তো আগের মতো করে করব, ঠিক আছে। তাহলে এইখানে হচ্ছে তোমার এটা এন্ড হয়। নেক্সট দিন এর উপরে কিছু অঙ্ক করাতে হবে, কিছু আননোন ভ্যালু বার করার অঙ্ক দেওয়া হয়, দেখাবো। থিওরিটিক্যালি আমি আজ করিয়ে দিয়েছি, মেথডিক্যালিও করিয়ে দিয়েছি। নেক্সট দিন তাহলে আমরা দেখব। আজকে এই পর্যন্ত থাক।